কখনো কি ভেবেছেন যদি অতীত আর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে কথা বলতে পারত তাহলে কেমন হতো? যদি একটাই ফোন কল বদলে দিতে পারত কারো পুরো জীবন? আজ আমি আপনাদের জন্য এনেছি এমন এক দারুণ সায়েন্স ফিকশন থ্রিলার গল্প যেখানে সময়ের দেয়াল ভেঙে দুই ভিন্ন সময়ের মানুষ একে অপরের জীবনে ঢুকে পড়ে। একটা বজ্রপাত, একটা পুরনো ফ্ল্যাট আর একটা ফোন কল বদলে দেয় সবকিছু। শেষ পর্যন্ত কে বাঁচে, কে হারিয়ে যায় আর কিভাবে অতীত বদলে দেয় ভবিষ্যৎকে, সেটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা যতই এগোয় ততই আপনার মাথায় ঝড় তুলবে সময় এবং নিয়তির এক অবিশ্বাস্য খেলা। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তামিল মুভির গল্প হাউসমেটস। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে। গল্পের শুরুতে আমরা দেখি কার্তিক নামের এক লোক রেজিস্ট্রি অফিসে এসেছে নতুন ফ্ল্যাট কেনার জন্য। সে অফিসের লোকদের ঘুষ দিয়ে তার ফ্ল্যাটের ডকুমেন্টস তৈরি করাচ্ছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন কার্তিক সাইন করতে যাচ্ছে হঠাৎ সেই কাগজের উপর কালি পড়ে যায়। তখন সে মনে মনে ভাবে, শুভ কাজের শুরুতেই এমন অশুভ কেন? অফিসের লোকেরা নতুন করে কাগজ বানিয়ে আনে, কিন্তু আবার সাইন করতে যাবার সময় হঠাৎ পুরো অফিসের ইলেকট্রিসিটি চলে যায়। এতে কার্তিক আবার চিন্তায় পড়ে যায়, এত কষ্ট করে ফ্ল্যাটটা নিচ্ছি অথচ বারবার এমন অশুভ লক্ষণ কেন? স্টাফরা হাসতে হাসতে বলে, আরে ইলেকট্রিসিটি তো আসে আর যায়, আপনি সাইন করে ফেলুন। কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি ফিরে আসে এবং কার্তিক অবশেষে সাইন করে ফ্ল্যাটটা নিজের নামে নিয়ে নেয়। আসলে সে খুব তাড়াহুড়ো করে এই ফ্ল্যাটটা কিনছিল, আর এর পেছনে একটা ভালোবাসার গল্প আছে। আগে সে এক লোকের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত, আর সেই মালিকের মেয়ে অনু তার প্রেমে পড়ে যায়। অবশেষে কার্তিক অনুর বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু অনুর বাবা বলে, তোমার তো নিজের থাকার বাড়িই নেই, আমি কেন আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? এই কথা শুনে কার্তিক খুব সিরিয়াস হয়ে যায় এবং অনেক কষ্টে লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলে। এরপর গিয়ে অনুর বাবাকে বলে, এখন তো আমার নিজের বাড়ি হয়েছে। কিন্তু অনুর বাবা তখনও রাজি নয়। সে বলে, ওটা তো লোনে নেওয়া, নিজের টাকায় নয়, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব না। তখন কার্তিক বলে, এই কথা আপনি না বলে অনুকেই বলতে দিন। এরপর অনুর বাবা অনুকে ডেকে আনে, আর অনুর চোখে জল নিয়ে বলে, আমার বাবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এরপর সে কান্নায় ভেঙে পড়ে নিজের ঘরে চলে যায়। অনুর এমন কথায় কার্তিক ভীষণ ভেঙে পড়ে। রাতে নিজের ঘরে বসে কাঁদতে থাকে, অনু এমন কেন করলো আমার সঙ্গে? কিন্তু পরের দিন সকালে সবাইকে চমকে দিয়ে অনু বিয়ের পোশাক পরে সোজা কার্তিকের দরজায় এসে হাজির হয়। আসলে সে তার বাবার সামনে তর্কে না জড়িয়ে না বলেছিল, কিন্তু কার্তিক যে তার জন্য এত কিছু করেছে সেটা ভেবে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তারপর তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে ফেলে এবং কার্তিকের নতুন কেনা ফ্ল্যাটে উঠে যায়। অল্প কিছুদিনের মধ্যেই কার্তিক পাড়ার সবার সঙ্গে বন্ধুত্ব করে তোলে। অনুও সবার সঙ্গে মিশে যায়। ৩ মাসের মধ্যেই কার্তিক তাদের ব্লকের ইনচার্জও হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এক রাতে প্রবল বৃষ্টির সময় তাদের ফ্ল্যাটের ছাদে বজ্রপাত হয়। দেয়ালে কিছু ফাটল ধরলেও তারা সেটা খেয়াল করে না। পরের দিন সকালে কার্তিক কাজে চলে যায় আর অনু ঘর পরিষ্কার করতে শুরু করে। হঠাৎ আলমারির পেছনে কিছু লাইন বা আঁকাআঁকি দেখে সে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে ছবিটা তুলে কার্তিককে পাঠায়। কার্তিক, দেখো তো এই ছবিটা, আমরা যখন ফ্ল্যাটটা কিনেছিলাম তখন তো এগুলো ছিল না। কার্তিক হেসে বলে, আরে আমাদের আগে নিশ্চয়ই কোনো পরিবার ছিল এখানে, হয়তো কোনো বাচ্চা আঁকাআঁকি করেছে। কিন্তু অনু বলে, না কার্তিক, ঘরে জিনিস আনার আগে আমি পুরো বাড়িটা ভালো করে চেক করেছিলাম, তখন দেয়াল একদম পরিষ্কার ছিল। তবুও কার্তিক হালকাভাবে নিতে বলে, হয়তো তুমি চোখ এড়িয়ে গিয়েছিলে। এরপর অনু সেটাকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু পরে যখন অনু বাথরুমে গোসল করছিল তখন হঠাৎ ড্রয়িং রুমে টিভি নিজে থেকেই অন হয়ে কার্টুন চলতে শুরু করে। টিভির আওয়াজ শুনে অনু বাইরে এসে অবাক হয়ে যায়, এই টিভি তো আমি অন করিনি। সে তাড়াতাড়ি গিয়ে টিভিটা বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টিভি আবার নিজে থেকেই অন হয়ে যায় এবং আগের মতোই কার্টুন দেখতে থাকে। ভয়ে অনু টিভির প্লাগ খুলে ফেলে। তারপরও সে চিন্তা করতে থাকে, এই টিভি নিজে থেকেই কিভাবে অন হলো। ঠিক তখনই আলমারির পেছন থেকে কিছু শব্দ আসে। সে আলমারি সরিয়ে দেখে দেয়ালে একটা ছোট্ট বাড়ির স্কেচ। একটু আগেও সেখানে শুধু কিছু লাইন ছিল, আর এখন সেটা একটা পুরো ছবিতে পরিণত হয়েছে। এই অদ্ভুত জিনিস দেখে অনু ভয়ে দৌড়ে নিচের পার্কে চলে যায়। কিছুক্ষণ পরে কার্তিক কাজ শেষে বাড়ি ফিরে আসে। অনুকে নিচে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে,
কি হয়েছে? তখন অনু বাড়িতে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনাগুলো কার্তিককে বলতে শুরু করে। কার্তিক তখন হেসে বলে, আরে অনু, তুমি কি সব বলছো? আজকালকার যুগে এসব ভূতপ্রেত থাকে নাকি? তুমি তো শিক্ষিত একটা মেয়ে, এসব বিশ্বাস করো কেমন করে? আর তাছাড়া তুমি জানোই তো কত কষ্টে আমি এই ফ্ল্যাটটা কিনেছি শুধু তোমার জন্য। তাই ছোটখাটো ব্যাপার নিয়ে ভয় পেও না। অনু শান্ত গলায় বলে, তুমি এখন আমার কথার মানে বুঝবে না কার্তিক, কিন্তু যেদিন নিজে এইসব অনুভব করবে সেদিনই বুঝবে। এরপর গল্প কাটে অন্য দৃশ্যে। এখানে দেখা যায় একটা ছোট্ট ছেলে, নাম তার মাহি। তার বাবা মা রমেশ আর বিজয়া দুজনেই চাকরি করেন, তবে বেশিরভাগ সময়ে মাহি একাই থাকে বাড়িতে। কিন্তু সেই একাকিত্বের মধ্যে ঘটতে শুরু করে কিছু অদ্ভুত ঘটনা। নিজের থেকে ফ্যান ঘুরে ওঠা, লাইট অন অফ হয়ে যাওয়া, আবার ঘরের আলমারির দরজা হঠাৎ খুলে যাওয়া, এসব দেখে মাহি ভয়ে কাঁপতে থাকে। তবু সাহস করে সে আলমারির দিকে এগোয়, ভেতরে কি আছে দেখতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যেন কিছু একটা ছায়া সে দেখতে পায়, আর তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে বাবা মা অফিস থেকে ফিরে দেখে মাহির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তারা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। রমেশ বলে, স্যার, কাল পর্যন্তও তো একদম ঠিকঠাক ছিল, কিন্তু আজ হঠাৎ কি যে দেখে এমন ভয় পেয়ে গেল কে জানে। ডাক্তার মাহিকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কি দেখেছিলে? মাহি কাপা গলায় বলে, আমাদের বাড়িতে ভূত আছে, খুব অদ্ভুত অদ্ভুত কাজ করছে সে, আর আমাকে ভয় দেখাচ্ছে। ডাক্তার হেসে বলে, আরে ভূতপ্রেত বলতে কিছু হয় না রে বাবা, এগুলো সব আমাদের মনের ভুল ধারণা। কিন্তু মাহি জোর দিয়ে বলে, না, আমাদের বাড়িতে সত্যি ভূত আছে। তখন ডাক্তার বলে, আচ্ছা, যদি সত্যি তোমার কাছে আবার আসে তাকে জিজ্ঞাসা করো তার নাম কি, সে কে। যদি সে উত্তর দেয় তাহলে আমরা মানব সত্যিই ভূত আছে, কিন্তু যদি কোনো উত্তর না পাও তাহলে বুঝে নিও এটা তোমার ভুল ধারণা। ডাক্তার রমেশ এবং বিজয়াকেও বুঝায়, ছেলেটা যেহেতু একা থাকে, হয়তো কোনো ছায়া বা আওয়াজ দেখে ভয় পেয়ে গেছে। এদিকে পরের দিন অনু রান্নাঘরে কাজ করছিল। তখন আবার অদ্ভুত ঘটনা শুরু হয়। রান্নাঘরের কল নিজে থেকেই খুলে যায়, আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়, একের পর এক অন অফ হতে থাকে। এসব দেখে অনু হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে সত্যি এই বাড়িতে কোনো একটা অশুভ আত্মা আছে। ভয়ে সে ফ্ল্যাটের বাইরে এসে বাজার করতে থাকা কয়েকজন মহিলাকে জিজ্ঞাসা করে, এই ফ্ল্যাটে আগে কে থাকতো জানেন? মহিলারা বলে, না রে বোন, আমরা তো নতুনই এসেছি এখানে, কিছুই জানি না। ঠিক তখনই পাশে দাঁড়ানো এক সবজিওয়ালা কথাটা শুনে বলে, ম্যাডাম, আপনি কি এফ ব্লকের কথা বলছেন? অনু বলে, হ্যাঁ। আপনি জানেন কিছু? সবজিওয়ালা বলে, ফ্ল্যাট নম্বরটা তো মনে নেই, কিন্তু আগে এফ ব্লকে এক ফ্যামিলি থাকতো। একবার তারা একটা ট্যুরে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, পুরো পরিবারটাই শেষ হয়ে যায়। সবাই বলে সেই ব্লকে একটা অশুভ শক্তি আছে। পণ্ডিত এনে পূজা অর্চনা করানো হয়েছিল, তারপর সব শান্ত হয়। অনু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, তারা কি F1 ফ্ল্যাটে থাকত? সবজিওয়ালা বলে, নম্বর তো মনে নেই, কিন্তু তারা এফ ব্লকেই থাকত। পরের দিন অনু আবার আলমারিটা সরিয়ে দেয়ালের দিকে তাকায়। এবার দেখে দেয়ালের উপর আরও অনেক স্কেচ, মাই হাউস, মাই ফ্যামিলি, এসব লেখা। হঠাৎ ঘরের সব জিনিসপত্র কাঁপতে শুরু করে, একের পর এক পড়ে যেতে থাকে। অনু বুঝে যায় এই বাড়ির অদ্ভুত শক্তি ওকে মারতে চাইছে। সে দৌড়ে গিয়ে বাইরে বেরোতে চায়, কিন্তু দরজা নিজে থেকে লক হয়ে যায়। ভয়ে অনু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পাশের ফ্ল্যাটের কয়েকজন মহিলা বিষয়টা দেখে কার্তিককে ফোন করে। খবর পেয়ে কার্তিক দৌড়ে বাড়ি ফিরে আসে। অনু তখন কাঁদতে কাঁদতে বলে, কার্তিক, আমি নিশ্চিত এই বাড়িতে কোনো অশুভ শক্তি আছে, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। কার্তিক হতভম্ব হয়ে ভাবে, আমি এত কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছি, এখন সত্যি কি হচ্ছে এখানে? অনু এমন আচরণ করছে কেন? এই নিয়ে তাদের মধ্যে ছোট্ট একটা ঝগড়াও হয়, কারণ কার্তিক অনুর কথা বিশ্বাস করতেই চায় না। এরপর আমরা দেখি রাতের বেলায় কার্তিক ড্রয়িং রুমে একা বসে চিন্তায় ডুবে থাকে। হঠাৎ বাথরুমের দরজা নিচে থেকেই খুলে আবার বন্ধ হতে থাকে। এটা দেখে কার্তিকের গা শিউরে ওঠে। দরজাটা নিজে থেকে কিভাবে নড়ল? কিছুক্ষণ পর সে দেখে ভেজা পায়ের ছাপ বাথরুম থেকে ঘরের ভেতরের দিকে যাচ্ছে, আর সেই ঘরে একটা দোলনা আস্তে আস্তে দুলছে, যেন কেউ বসে আছে তাতে। তখনই কার্তিকের মনে পড়ে অনুর কথা, সে ঠিকই বলেছিল। এরপর অনুকে ডেকে সবকিছু জানায়। পরের দিন তারা এক পণ্ডিতকে ডেকে আনে, যেন তিনি বাড়িটা পরীক্ষা করেন। পণ্ডিতজি পুরো বাড়িটা ঘুরে দেখেন এবং শেষে বলেন, এই বাড়িতে নেগেটিভ এনার্জি বা অশুভ আত্মা বলতে কোনো কিছুই নেই। কার্তিক আর অনু তখন ভাবতে থাকে, যদি এ বাড়িতে সত্যিই কোনো অশুভ আত্মা না থাকে, তাহলে এত অদ্ভুত ঘটনা ঘটছে কিভাবে?
ভয়ে তারা সেই রাত থেকেই হলরুমেই ঘুমানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির ডোরবেল বেজে ওঠে। তারা চমকে ওঠে, এত রাতে কে আসতে পারে। কার্তিক দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু দরজাটা নিজে থেকেই খুলে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে থাকা ফ্যান আর লাইট আবার জ্বলে ওঠে। কার্তিক ভয়ে কাঁপা গলায় বলে, অনু তুমি তাড়াতাড়ি আমার ফোনটা নিয়ে আসো, আমরা পণ্ডিতজিকে ফোন করব। অনু দৌড়ে অন্য ঘরে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরেই চিৎকার করে বলে, কার্তিক তাড়াতাড়ি এসে দেখো। কার্তিক দৌড়ে গিয়ে দেখে অনু একদম ফ্যাকাশে মুখে দেয়ালের দিকে তাকিয়ে আছে। দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, এই বাড়িতে কেউ আছো কি? তারা দুজনেই হতভম্ব হয়ে যায়। ভূত আমাদের সঙ্গে কথা বলছে নাকি? ভয়ে ভয়ে অনু দেয়ালে হ্যাঁ লিখে উত্তর দেয়। কিছুক্ষণ পরে আবার দেয়ালে নতুন লেখা দেখা যায়, তোমরা কে? তোমাদের নাম কি? কার্তিক তখন মার্কার নিয়ে দেয়ালে লিখে দেয়, আমার নাম কার্তিক। কিন্তু চমকে যাওয়ার মতো ব্যাপার হলো, দেয়ালের অন্য পাশে মাহি ঠিক একই সময় লিখছিল। অর্থাৎ ডাক্তার যেমন বলেছিলেন, যদি তোমার বাড়িতে ভূত থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করো সে কে। তাই মাহিও দেয়ালে লিখছিল, তুমি কে? এই বাড়িতে কেউ আছো কি? আর ঠিক সেই প্রশ্নের উত্তরই সে পায় দেয়ালের অপর পাশ থেকে, অর্থাৎ কার্তিক আর অনুর দিক থেকে। এই উত্তর দেখে মাহি দৌড়ে গিয়ে তার মা বাবাকে ডাকে, তোমরা তাড়াতাড়ি আসো, দেখো ভূত আমাদের সঙ্গে কথা বলছে। তোমরা তো আমার কথা বিশ্বাস করোনি না? রমেশ আর বিজয়া দেয়ালের কাছে এসে লেখাগুলো দেখে একদম হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে সত্যি কিছু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। কোনো আত্মা নয়, বরং কোনো অন্য দিকের মানুষ যেন তাদের সঙ্গে যোগাযোগ করছে। আসলে বাড়িটা একটাই, কিন্তু সময় আলাদা। কার্তিক আর অনু দেখতে পায় না রমেশের পরিবারকে, আর রমেশের পরিবারও দেখতে পায় না কার্তিকদেরকে। তারা দুপক্ষই দেয়ালের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তারা ভাবল আরও পরিষ্কারভাবে বোঝার জন্য নিজেদের ফোন নাম্বার লিখে বিনিময় করবে। কিন্তু যখন রমেশ কার্তিককে ফোন করে তখন ফোন যায় না, নম্বর নট রিচেবল বলে। রমেশ ভাবে কার্তিক নিশ্চয়ই ভুল নাম্বার দিয়েছে। তখন কার্তিক রমেশকে জিজ্ঞাসা করে, আজকের তারিখ কত? অবাক করার মতো ভাবে দেখা যায় তারিখ দুজনেরই একই, কিন্তু বছর আলাদা। রমেশের পরিবার আছে 2012 সালে, আর কার্তিক এবং অনু আছে 2022 সালে। রমেশ প্রথমে বিশ্বাস করে না, তখন কার্তিক বলে, ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, কাল 12B বাসের অ্যাক্সিডেন্ট হবে, আমাদের সিএম হার্ট অ্যাটাকে মারা যাবে, আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে ধোনি লাস্ট বলে 6 মারবে। রমেশ অবাক হয়ে বলে, তুমি এসব জানলে কিভাবে? কার্তিক হেসে বলে, কারণ আমি তখন কলেজে পড়তাম আর পার্ট টাইম পিৎজা সেন্টারে কাজ করতাম। আমার চোখের সামনে 12B বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সিএম হার্ট অ্যাটাকে মারা যান, আর সেই জন্য আমাদের কলেজ 1 মাস বন্ধ ছিল। পরের দিন রমেশ ও বিজয়া যখন অফিসে যায় তখন ঠিক কার্তিক যেমন বলেছিল সব ঘটনাই সত্যি ঘটে যায়। রাতে বাড়ি ফিরে তারা দেয়ালে লিখে জানায়, কার্তিক তুমি যা বলেছিলে সবকিছুই আজ ঘটেছে। এখন দুপক্ষই বুঝতে পারে একই বাড়ি, কিন্তু দুই ভিন্ন সময়ে। তারা ভাবতে থাকে এটা সম্ভব কিভাবে। পরের দিন কার্তিক তার এক সিনিয়রকে বাড়িতে ডাকে সব ঘটনা বোঝাতে। একই সময়ে রমেশও এক লেডি প্রফেসরকে নিয়ে আসে তাদের বাড়িতে একই ব্যাপারগুলো বুঝিয়ে বলতে। দুজনেই একই ব্যাখ্যা দেয়, এই ঘটনাগুলো ট্যাসারাইট বা প্যারালাল ইউনিভার্সের কারণে ঘটছে। তারা বলে দুই ভিন্ন টাইমলাইন বা ডাইমেনশনের মধ্যে কোনো এক বড় ঘটনা ঘটেছিল, যার ফলে একটা ওয়ার্ম হোল তৈরি হয়েছে। এই ওয়ার্ম হোলের মাধ্যমে দুই ভিন্ন সময়ের মানুষ একে অপরের সঙ্গে সংযোগ পাচ্ছে। যদিও তারা দেখা করতে পারছে না, কিন্তু বাড়ির সাধারণ কোনো জিনিস অর্থাৎ এই দেয়ালটি দুই জায়গাতেই যুক্ত, তাই যোগাযোগ সম্ভব হচ্ছে। কার্তিক তখন জিজ্ঞাসা করে, এই সমস্যার কি কোনো সমাধান আছে? সিনিয়র বলে, না, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যেভাবে এই ওয়ার্ম হোল তৈরি হয়েছে, একদিন কোনো ঘটনার মাধ্যমে সেটা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কয়েকদিন আগে তাদের ফ্ল্যাটের উপরে বজ্রপাত হয়েছিল, আর সেই বজ্রপাতের কারণেই এই ওয়ার্ম হোল তৈরি হয়েছিল। যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক না হয় ততক্ষণ দুই পরিবারকে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে হবে, অথবা কোনো এক পরিবারকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যেমন করে কার্তিক অনেক কষ্টে এই ফ্ল্যাটটা কিনেছিল, ঠিক তেমনভাবে রমেশও এক এক করে পয়সা জমিয়ে এই ফ্ল্যাটটা কিনেছিল। তাই কেউই ফ্ল্যাটটা ছাড়তে রাজি নয়। এরপর শুরু হয় অদ্ভুত সব সমস্যা। কেউ বাথরুমে গেলে আরেকজন ঢুকতে পারে না, কখনো শাওয়ার নিজে থেকেই চালু হয়ে যায়। অনু আর বিজয়া তো টিভির জন্যই লেগে যায়। একবার অনু চ্যানেল বদলায়, পরক্ষণেই বিজয়া সেটা পাল্টে দেয়। একবার ভুল করে কার্তিকের ল্যাপটপও ভেঙে যায়। কার্তিক আর অনু বাড়িতে একা থাকলেও কোনো প্রাইভেসি পায় না। এই টেনশনের কারণে বহুদিন ঘুমাতে পারে না কার্তিক।
একদিন অফিসে গিয়ে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে, আর তখনই তার কম্পিউটার মেশিন চালু থাকা অবস্থায় অফিসে আগুন ধরে যায়। এসব দেখে বস কার্তিককে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এই খবর শুনে অনু ভীষণ রেগে যায়, দেয়ালে লিখে রমেশ আর তার পরিবারকে গালাগালি করতে থাকে, তোমাদের কারণে আমার স্বামীর চাকরি গেল। সেই রাতে রমেশ তার স্ত্রী বিজয়াকে বলে, আমাদের জন্য ওই কার্তিকের চাকরি চলে গেছে, হয়তো আমাদেরই এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া উচিত। বিজয়া রেগে গিয়ে বলে, তুমি জানো আমি আমার পরিবার ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে বিয়ে করেছি, আমাদের ছেলের ভবিষ্যতের জন্য দুজন মিলে চাকরি করছি, কষ্টে এই ফ্ল্যাটটা কিনেছি। না রমেশ, আমি এই ফ্ল্যাট ছাড়ব না, যদি যেতে হয় তাহলে ওরা যাক। এরপর আমরা দেখতে পাই একদিন রমেশ ছাদের ফ্যান মেরামত করছিল, আর অনু তখন বাইরে থেকে ফিরে দেখে বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই। প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়িতেও ইলেকট্রিসিটি আছে। প্রতিবেশী এসে বলে, এই দেখো মেইন বোর্ডে সুইচ অফ আছে, অন করে দাও। অনু মেইন সুইচ অন করার সঙ্গে সঙ্গে দেয়ালের পেছনে লেখা দেখতে পায় 11:30 পর্যন্ত মেইন সুইচ অন করো না। রমেশ তখন তার জোড়া দিতে যাচ্ছিল আর অনু সুইচ অন করে দেয়, ফলে রমেশ ভয়ঙ্কর এক ইলেকট্রিক শকে পড়ে যায়। হাসপাতালে গিয়ে বিজয়া আর রমেশকে জিজ্ঞাসা করে কিভাবে শক খেল। রমেশ সব ঘটনা খুলে বলে। বাড়ি ফিরে বিজয়া দেয়ালে লিখে অনু আর কার্তিককে গালাগালি করে, তোমাদের জন্য আমার স্বামী আজ প্রায় মারাই যাচ্ছিল। এটা জেনে অনু খুব কষ্ট পায় এবং কার্তিককে বলে, আমরা এই ফ্ল্যাটটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। কার্তিক রাজি হয়ে অন্য ব্রোকারকে ফোন করে ভালো পার্টির খোঁজ করতে থাকে। একজন সন্দেহজনক লোক ফ্ল্যাট দেখতে আসে, কোনা কোনা ঘুরে দেখে সে কিছু না পেয়ে জিনিসপত্র নিজেই ভেঙে বলে, এই ফ্ল্যাটটা একদম বাজে। এদিকে রমেশ আর বিজয়া তাদের দিক থেকে কাজ করতে শুরু করলে কার্তিকের ঘরে জিনিসপত্র নিজে থেকে নড়তে থাকে। লোকটা তখন ভয় পেয়ে ভাবে এই বাড়িতে নিশ্চয়ই কোনো ভূত আছে আর দৌড়ে সে পালিয়ে যায়। অবশেষে অনু বিরক্ত হয়ে কার্তিককে বলে, ওদেরকে এখানে থাকতে দাও। কার্তিক বলে, না অনু, আমি এত সহজে এই ফ্ল্যাট ছাড়ব না, বিক্রি করলে কিছু টাকা পাবো, আরেকটা ফ্ল্যাট কিনবো, আমি এমন করে তো যেতে পারি না। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়াও হয় আর অনু রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। এতে কার্তিক খুব ভেঙে পড়ে, রমেশের পরিবারকে দেয়ালে লিখে বলে, যার জন্য এই ফ্ল্যাট কিনেছিলাম সেই এখন ছেড়ে চলে গেছে, তোমরা কি একটু অ্যাডজাস্ট করতে পারতে না? ঠিক আছে, তোমরাই থাকো, আমি চলে যাচ্ছি। সেই রাতে কার্তিক তার সিনিয়র আর বন্ধুদের সঙ্গে দেখা করে দুঃখের সব কথা জানায়, কেন আমার সঙ্গে এমন হচ্ছে। সিনিয়র একটু ভেবে বলে, হ্যাঁ কার্তিক, এটা তোমার সঙ্গেই কেন ঘটছে? প্রতিটা ঘটনার একটা কারণ তো থাকে। আমাদের জানতে হবে 2022 সালে রমেশ আর তার পরিবার বেঁচে আছে কিনা, আর যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে, তখনই সব পরিষ্কার হবে। পরের দিন থেকে কার্তিক এবং তার বন্ধুরা 2022 সালের রমেশ আর তার পরিবারকে খোঁজা শুরু করে। তখন তারা জানতে পারে রমেশ 2014 সালেই ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছিল। তারপর থেকে কেউ জানে না তারা কোথায় চলে গেছে। অন্যদিকে 2012 সালের টাইমলাইনে রমেশও কার্তিককে খুঁজতে শুরু করে। মনে আছে তো, কার্তিক তাকে বলেছিল যে সে 1 মাস পিৎজা সেন্টারে ডেলিভারি বয়ের কাজ করেছিল। তাই রমেশ সেই পিৎজা সেন্টারে গিয়ে খোঁজ নিতে থাকে। সেখানে কার্তিকের এক সহকর্মী তাকে 2012 সালের টাইমলাইনের কার্তিকের ফোন নম্বর দেয় আর রমেশ ফোন করে নিজের পরিচয় দেয়। কিন্তু রমেশের কথা শুনে কার্তিক কিছুই বুঝতে পারে না। রমেশ বলে, কার্তিক, আমাদের দুজনকেই তাড়াতাড়ি এই দুর্ঘটনা আটকাতে হবে, না হলে পরের দিকে আমাদের জন্য বড় বিপদ হবে। কার্তিক তখন ডেলিভারিতে ব্যস্ত ছিল, তাই রমেশ তাকে নিজের ঠিকানা দিয়ে বলে সন্ধ্যায় যেন দেখা করতে আসে। কার্তিক রাজি হয়। এদিকে 2022 সালে রমেশকে খুঁজতে খুঁজতে কার্তিক এক কারখানায় পৌঁছায়। দেখা যায় রমেশ সেখানে কাজ করছে। কার্তিক তাকে সব কথা খুলে বলে, কিন্তু এই 2022 সালের রমেশ কিছুই মনে করতে পারছে না, কারণ বজ্রপাতের সময় 2022 সালের কার্তিক আর 2012 সালের রমেশের মধ্যে এক ওয়ার্ম হোল তৈরি হয়েছিল। আর 2012 সালে সেই পয়েন্টের পর থেকে এক নতুন টাইমলাইন শুরু হয়। তাই 2022 সালের এই রমেশের সাথে সেই ঘটনা ঘটেনি, ফলে তার কিছুই মনে নেই। যাই হোক, কার্তিক এবার 2022 সালের রমেশ এবং তার স্ত্রী বিজয়াকে নিয়ে সেই পুরনো ফ্ল্যাটে আসে, যাতে 2022 সালের রমেশ নিজেই 2012 সালের রমেশকে বোঝাতে পারে যে তারা যেন বাড়ি ছেড়ে চলে যায়। এতে করে কার্তিক আর অনু শান্তিতে ওই বাড়িতে থাকতে পারবে। 2022 সালের রমেশ কথা বলা শুরু করে, ওপাশের পরিবারের সঙ্গে কথা বলে, কিন্তু ওদিকের বিজয়া ভাবে এই সবই কার্তিকের
ফোন দিই আমাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই সে বলে, যদি সত্যিই তোমরা রামেশ আর বিজয়া হও তবে বলো রামেশ মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে কেন? এটা শুধু আমি এবং আমার স্বামীই জানি। তখন ওদিকের বিজয়া বলে, আসলে রামেশ ছোটবেলায় তার মাকে হারিয়েছে। তখন থেকেই যখনই মায়ের কথা মনে পড়ে তখন তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। এভাবে 2012 সালের রামেশ বুঝতে পারে যে সে আসলে নিজের ফিউচার রামেশের সাথেই কথা বলছে। তখন সে প্রথমেই জানতে চায় তার ছেলে মাহি এখন কেমন আছে, সে কি করছে। এটা শুনেই 2022 সালের রামেশ আর বিজয়ের চোখে পানি এসে যায়। তাদের মনে পড়ে যায় আজকের দিনেই অর্থাৎ 20শে অক্টোবর 2012 সালে তাদের ছেলে মাহির সাথে এক দুর্ঘটনা হয়েছিল। 2 মাস সে কোমায় ছিল, তারপর মারা যায়। 2022 সালের বিজয়া দেয়ালে লিখে 2012 সালের নিজেকে জানায় যে অল্প সময়ের মধ্যেই মাহির দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, তাই দ্রুত বাগানে গিয়ে তাকে বাঁচাও। অন্যদিকে 2012 সালে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। মাহি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। তার খেলনার হেলিকপ্টারটা গিয়ে এক গাছের মধ্যে আটকে যায়। সেটি নামানোর জন্য মাহি গাছে উঠে পড়ে। ঠিক তখনই রামেশ আর বিজয়া বাগানে পৌঁছে যায়। একই সময়ে কার্তিকও পিৎজা ডেলিভারি দিতে সেখানে আসে। মাহির হাত ফসকে যায়, সে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু ঠিক সেই সময়ে কার্তিক তাকে ধরে ফেলে, তার প্রাণ বেঁচে যায়। রামেশ আর বিজয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ফ্ল্যাটে ফিরে এসে দেয়ালে লিখে জানায় যে 2012 সালের কার্তিকের জন্যই তাদের ছেলে মাহির জীবন রক্ষা পেয়েছে। তখন 2022 সালের রামেশ আর বিজয়া এটা শুনে খুশি হয়ে যায়। তাদের মনে হয় অন্তত কোনো এক টাইমলাইনে তাদের ছেলে তো বেঁচে আছে, কারণ তাদের টাইমলাইনে মাহির মৃত্যুর পর তাদের জীবন ওলটপালট হয়ে গিয়েছিল। বিজয়া গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিল, এমনকি আত্মহত্যারও চেষ্টা করেছিল। শেষে 2022 সালের রামেশ কার্তিককে বলে, চলো আমরা কথা বলি, তাদের রাজি করাই যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু কার্তিক বলে, এর আর দরকার নেই। সে রামেশকে নিজের বাড়ির চাবি দিয়ে বলে, এই বাড়িতে তোমার ছেলের স্মৃতি আছে, এখন থেকে এই বাড়ি তোমার। এরপর কার্তিক এবং অনু অন্য বাড়িতে চলে যায়, আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই দুর্দান্ত গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।